1971 সালে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল একটি স্বপ্ন নিয়ে, একটি শোষণমুক্ত রাষ্ট্র, ন্যায্য অর্থনীতি ও মর্যাদাপূর্ণ নাগরিক অধিকার। কিন্তু গত 54 বছর সময়ে আমরা এরকম একটি অর্থনীতি দেখেছি যেখানে অলিগার্কদের সবসময় একটা বড় ভূমিকা ছিল। আমরা যদি দেখি, আমাদের ক্ষমতা কোনো সময় নাগরিকের হাতে ছিল না, ছিল কিছু গোষ্ঠীর কাছে। আপনি যেই কোনো রেজিমকে যদি দেখেন বা এটাকে ডাইসেক্ট করেন, দেখবেন ওই রেজিমগুলোতে 4-5টা বড় অলিগার্ক এসেছে এবং এই অলিগার্করাই কিন্তু আমাদের দেশকে চালিয়েছে। সো আমরা যেটা দেখেছি গত 54 বছরে, স্পেশালি গত দশকে আমরা যেটা দেখেছি যে ব্যাংকিং সেক্টরে গভর্নমেন্টের কাছ থেকেই লুটপাট হয়েছে এবং গভর্নমেন্টের সাপোর্টে লুটপাট হয়েছে। আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে বছরে 18,000 কোটি টাকা লুটপাট হয়েছে। আমাদের টেলিকমিউনিকেশন সেক্টরেও কিন্তু অনেক লুটপাট হয়েছে। পৃথিবীতে আমাদের মতো এত হাই নন পারফর্মিং লোন কোন দেশে আছে আই ডোন্ট নো, বা পৃথিবীর কোনো দেশে কিন্তু নাই। সো এইরকম একটা বাস্তবতায় আমাদের একটা ইকোনমিক ম্যানিফেস্টো করতে হবে। সো আমরা মেইনলি যেই জিনিসগুলো দেখেছি যে নেক্সট গভর্নমেন্টের জন্য ইটস নট ওয়ার্কিং। ওকে, প্লিজ। Can you take it, please? সো বেসিক্যালি আমরা নেক্সট গভর্নমেন্টের জন্য 4টা বড় ধরনের প্রবলেম আইডেন্টিফাই করেছি ইকোনমিতে। নাম্বার 1 হচ্ছে আমাদের ট্যাক্স টু জিডিপি বা কর টু দেশজ উৎপাদন। এর বাইরে আমরা দেখেছি যে আমাদের ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের ক্রাইসিস আছে, আমাদের 35% প্লাস নন পারফর্মিং লোন। আমাদের পুঁজি বাজার খুবই দুর্বল। আমাদের এখানে বড় একটা ক্লাস আছে আনএমপ্লয়েড। এবং আমরা যদি দেখি যে আমাদের এখানে আপনার আমি একটু জাস্ট স্লাইডটা কি ওকে আছে প্লিজ? সো আমাদের আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের রপ্তানি। আমাদের রপ্তানির 82% আসে আরএমজি থেকে। সো এই যে এক্সপোর্ট কনসেন্ট্রেশন, এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে নেক্সট গভর্নমেন্টের জন্য। এবং আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অনলি 3.34% অফ জিডিপি, এইটাও কিন্তু একটা বড় প্রবলেম। এবং দেশীয় ব্যবসায়ীরাও যে ইনভেস্ট করবে এরকম কোনো বড় ধরনের কোনো আমরা অবস্থা দেখছি না, বা ওই রকম ইনভেস্টমেন্ট অপরচুনিটি এখন দেখছি না। এই বাস্তবতায় আমরা কি করতে চাই? সো আমরা প্রথমেই বলি যে আমাদের যেটা বলছিলাম যে আমাদের কর টু জিডিপি এখন হচ্ছে মাত্র 6.56%। তারপর আমাদের রপ্তানি 82% আসে হচ্ছে আরএমজি থেকে। আমাদের ব্যাংকিং সেক্টরে এখন যে দুর্বলতা আছে, এই প্রবলেমগুলো সলভ করে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা উইল বি দ্য মেজর চ্যালেঞ্জ ফর আস বা এনি পলিটিক্যাল পার্টি। সো যেই পলিটিক্যাল পার্টি সামনে ক্ষমতায় আসুক না কেন, তাকে কিন্তু এই জিনিসগুলোকে সলভ করে তারপর তাকে সামনে যেতে হবে। ওকে, সো এনসিপির পক্ষ থেকে আমাদের যেই প্রথম টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের ট্যাক্স টু জিডিপিকে 6.53 থেকে 12%-এ নিয়ে যেতে চাই। কারণ আমরা যদি আমাদের ট্যাক্স টু জিডিপি না বাড়াতে পারি, তাহলে আমরা আমাদের হেলথ কেয়ারে যে এডিশনাল ইনভেস্টমেন্ট করব আমরা বলছি এটা সম্ভব হবে না। আমাদের এডুকেশনাল সেক্টরে যে এডিশনাল ইনভেস্টমেন্ট করা হবে এটাও কিন্তু সম্ভব হবে না। সো প্রথম প্রায়োরিটি যেটা হবে এনসিপির পক্ষ থেকে সেটা হলো ট্যাক্স টু জিডিপি বাড়ানো। এখন ট্যাক্স টু জিডিপি বাড়ানো কিন্তু এত ইজি না। অ্যাজ পার বিবিএস আমাদের দেশে 6,90,00,000 মানুষ এমপ্লয়েড, মানে তারা কর্মক্ষম বা কর্মজীবী। এর মধ্যে এই বছর জানুয়ারি পর্যন্ত মাত্র 40 লাখ মানুষ ট্যাক্স সাবমিট করেছে। সো ইটস আ ভেরি আনফর্চুনেট যে আপনার 6,90,00,000 মানুষ যদি এমপ্লয়েড হয়, এর মধ্যে মাত্র 40 লাখ মানুষ হচ্ছে আপনার ট্যাক্স সাবমিট করছে।
তাহলে এত বড় একটা অংশ যদি ট্যাক্স সাবমিট না করে তাহলে আমরা ট্যাক্স টু জিডিপি বাড়াতে পারবো না। তাহলে কি করতে হবে, ওদেরকে আইদার ইনসেনটিভ দিতে হবে অথবা তাদেরকে কি করতে হবে, আপনাকে ডিমোটিভেট করতে হবে যে ইউ ক্যান নট টেক দিস, লাইক তুমি ব্যাংকিং সেবা নিতে পারবা না, তুমি ইউটিলিটি নিতে পারবা না। সো এখানে দুইটা অপশন, একটা হলো আপনাকে পজিটিভ কিছু দিতে হবে অথবা আপনাকে নেগেটিভ কিছু করতে হবে। এনসিপির পক্ষ থেকে আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রথম 3 বছর যারা ট্যাক্স সাবমিট করবে এবং যারা মিনিমাম ট্যাক্সের আন্ডারে পড়ে তাদের যেই মিনিমাম ট্যাক্স নেওয়া হবে এইটা তাদের ইউটিলিটি বা হচ্ছে তাদের ইউটিলিটি বিলের সাথে এটা ক্যাশব্যাক হিসেবে দিয়ে দেওয়া হবে, যাতে অ্যাটলিস্ট এই মানুষগুলোর ট্যাক্স দিতে ইচ্ছুক হয়। সো এইটা হলো আমাদের প্রথম কাজ। আমরা এনসিপির পক্ষ থেকে চাই সামনের 5 বছরে এই 40 লাখ মানুষ থেকে যাতে অ্যাটলিস্ট 2.5 কোটি মানুষে আমরা নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশে আমরা 30,000 কোটি টাকা এডিশনাল ট্যাক্স কালেক্ট করতে পারবো, জাস্ট মানুষকে আমরা যদি ইউজ টু করতে পারি। সো এইটা হলো আমাদের প্রথম প্রায়োরিটি। এবং আমরা কিন্তু মানুষের ওপর অযাচিত কোনো কর দিতে চাই না। সো আমাদের একটা পয়েন্ট হলো যে যাদের ইনকাম মাসের 35,000 টাকা বা এর নিচে তাদেরকে আমরা জিরো ট্যাক্সে রাখবো। যাদের ইনকাম 70,000 নিচে, যাদেরকে আমরা নিম্ন মধ্যবিত্তে বলেই এখন বলতে পারি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করি বা ডলার অ্যাডজাস্টমেন্ট করি, তাদের জন্য আমরা মিনিমাম ট্যাক্স রাখার ট্রাই করব। এবং আপ টু 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রেট, ইফেক্টিভ ট্যাক্স রেটটা কম হবে, এইভাবে স্ল্যাবটা আমরা ডিজাইন করব। আমাদের ডিটেল যেই প্রেজেন্টেশন মানে আপনার ম্যানিফেস্টোটা আছে ওইখানে আমাদের এগুলো ক্যালকুলেশন করে দেখানো আছে। এবং 1 লাখ টাকার উপরে যাদের ইনকাম হবে মান্থলি তাদের জন্য আস্তে আস্তে হচ্ছে আপনার ট্যাক্সটা বাড়বে। সো আমাদের দুইটা পয়েন্ট, একটা হলো আমরা কারো উপর অন্যায্য ট্যাক্স দিতে চাই না, আরেকটা হলো আমরা এমনভাবে ট্যাক্সটা দিতে চাই যাতে সবাই ট্যাক্স নেটের আন্ডারে আসে, কোনো অলিগার শ্রেণী যাতে আর কোনো ট্যাক্স ফাঁকি না দিতে পারে। সো এইটা হলো আমাদের একটা বড় পয়েন্ট। দ্বিতীয়ত হলো আমাদের দেশে অনেকগুলো সেক্টরে আপনারা দেখবেন অনেক ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া আছে, এবং এই ট্যাক্স ইনসেন্টিভকে নিয়ে যেটা করছে অনেকে কিন্তু আপনারা শুনে থাকবেন যে আইটি সেক্টরে অনেক ট্যাক্স অ্যাডভান্টেজ দেওয়া আছে। সো এখানে অনেকে বিভিন্ন ধরনের আর্নিংসকে আইটি সেক্টরের আর্নিংস হিসেবে দেখিয়ে দিচ্ছে, বা যেটা অযাচিত আর্নিং, যেটা আসলে ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়ার দরকার নেই, এইরকম কিছু সেক্টরকে আইডেন্টিফাই করে আমরা ট্যাক্স অ্যাডভান্টেজ কমাতে চাই। আবার যে সেক্টরে দরকার, লাইক আমাদের দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য হয়তো আমাদের স্পিনিং মিলে ট্যাক্স বেশি দিতে মানে ট্যাক্স অ্যাডভান্টেজ দিতে হতে পারে, ওই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি দিব। কিন্তু অনেক যেই ট্যাক্স অ্যাডভান্টেজ আসছে এইটা আমরা কন্টিনিউ করতে চাই না, আমরা কিছু কিছু ক্ষেত্রে রেশনাল করতে চাই। এবং আপনি দেখবেন কিছু সেক্টরের ট্যাক্স 45%, কিছু সেক্টরের ট্যাক্স 27.5%। তো আমরা এনসিপির পক্ষ থেকে যেটা বলতে চাই যে আমরা ট্যাক্সকে আস্তে আস্তে 25 থেকে 25%-এ নিয়ে আসতে চাই, এবং নেক্সট 5 ইয়ার্সে এটা 20%-এ নিয়ে আসতে চাই, যাতে একটা ইউনিফর্ম ট্যাক্স করা যায়, অ্যাট দ্য সেম টাইম সবাই ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়। বাংলাদেশে আসলে যারা কমপ্লায়েন্ট কোম্পানি তারা অনেক ট্যাক্স দেয়, বাট যারা নন কমপ্লায়েন্ট কোম্পানি, যারা ক্যাশ বেস ট্রানজ্যাকশন করে, তারা কিন্তু আসলে ট্যাক্সই দেয় না। সো এইখানে আমাদের একটা বড় অঙ্গীকার থাকবে যে একটা ক্যাশলেস সোসাইটি কিভাবে ডেভেলপ করা যায়। সো এটার জন্য আমরা বলছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এনসিপি সেন্ট্রাল ব্যাংকের সাথে বসে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি কিভাবে নিয়ে আসা যায় এটার জন্য কাজ করবে। যদি আমরা আমাদের ট্রানজ্যাকশনগুলোকে ক্যাশলেস করতে পারি তাহলে এখান থেকে 50,000 কোটি টাকা এডিশনাল ট্যাক্স কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। সো দেখেন 30,000 কোটি টাকা আমরা বাড়াবো যদি ট্যাক্স নেট বাড়াতে পারি, এবং আমরা যদি ক্যাশলেস করতে পারি এখানে আরও 50,000 কোটি টাকা এডিশনাল আমরা নিয়ে আসতে পারবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ, একটু আগে প্লিজ। ওকে প্লিজ, এইটাই, হ্যাঁ। সো এর বাইরে আমরা দেখেছি যে বাংলাদেশে আপনারা যদি দেখেন প্রপার্টি ট্যাক্স, আমাদের যখন বাই সেল হয়, ওয়ান টাইম ট্রান্সফার হয়, আমাদের ট্যাক্স রেটটা অনেক হাই। এই কারণে মানুষজন কি করে, ওরা প্রপার্টি বাই সেল করার সময় দেখবেন যে প্রপার প্রাইসটাই দেখাচ্ছে না। হয়তোবা সে গুলশানে এক ডেসিমাল জায়গা কিনছে 1 কোটি টাকা দিয়ে, সে দেখাবে 20 লাখ টাকা, 30 লাখ টাকা। এই আন্ডার রিপোর্টিং করে তারা কি করছে, ট্যাক্সটা কম দিচ্ছে, বিকজ ট্যাক্স ইজ ভেরি হাই। তো আমরা কি করতে পারি, আমরা যদি ট্রানজ্যাকশনের সময় ট্যাক্সটা কমিয়ে দিয়ে
আমাদের যেই এত বড় মানে বড় বড় শহরগুলোতে এত এত মানুষ ভাড়া থাকে, কিন্তু ওই ভাড়া সবগুলো ক্যাশ বেস নেওয়া হয় এবং ওটার উপর কোনো ট্যাক্স কিন্তু নেওয়া হচ্ছে না। আপনি যদি ওই জিনিস ওই পয়েন্টে জাস্ট কাজ করতে পারেন, ভাড়াটিয়াদের কাছ থেকে যেই পেমেন্টটা বাড়িওয়ালারা নিচ্ছে ওইটার উপর যদি ট্যাক্সেশন করতে পারেন, আমরা কিন্তু বড় একটা প্রপার্টি ট্যাক্স নিয়ে আসতে পারবো, যেটা অ্যারাউন্ড 40,000 কোটি টাকা। সো দেখেন, আমরা কিন্তু চাইলে ইজিলি আমাদের এখানে ট্যাক্স বাড়াতে পারি। আপনারা দেখবেন যে আমাদের পোর্টগুলোতে যখন মালামাল আসে, আমাদের টোটাল ট্যাক্স ইমপ্লিকেশন অনেক বেশি, বাট স্টিল অনেকেই কিন্তু কি করে, আন্ডার ইনভয়েস করে, অনেকে ওভার ইনভয়েস করে। সো এইটার মাধ্যমেও কি হচ্ছে, আমাদের ট্যাক্স কমে যাচ্ছে। সো আমরা যদি আমাদের দুর্নীতি কমাতে পারি, আমরা আরও 30,000 কোটি টাকা এখানে আমরা সেভ করতে পারবো। তাহলে আমরা যদি এডিশনাল 2.3 লাখ ক্রোড় টাকা ইকোনমিতে নিয়ে আসতে পারি অ্যাজ এ ট্যাক্সেশন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ট্যাক্স টু জিডিপি 12% হয়ে যাবে। যখন আমাদের ট্যাক্স টু জিডিপি 12% হবে, তখন আমরা বলতে পারবো যে আমরা হেলথ সেক্টরে ইনভেস্ট করব, আমাদের জিডিপির 3% অর 2% আমরা হেলথ সেক্টরে দিব। আমরা চাই সবাইকে ফ্রিতে চিকিৎসা দিতে, কিন্তু ওই ক্যাপাসিটিটা তো আমাদের থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে এডুকেশনে আমরা বাজেট অ্যালোকেশন দিব, ওই ক্যাপাসিটি আমাদের থাকতে হবে। আমরা বারবার বলছি যে বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটার পেছনে অন্য কারণও থাকতে পারে, যে যখন হোয়াইট পেপার পাবলিশ হলো, আপনারা শুনেছেন যে বাংলাদেশের জিডিপি গত 15 বছর 3.5% করে ওভারস্টেট করা হয়েছে। সো এই যে ডেটা ম্যানিপুলেশন হচ্ছে পুরো ইকোনমিতে, এইটা একটা বড় কনসার্ন আমাদের জন্য। আপনারা দেখবেন 2023 সালে $52 বিলিয়ন এক্সপোর্ট দেখানো হয়েছিল, পরে বললো এটা ডাবল কাউন্টিং করা হয়েছে। তারপর ফরেক্স রিজার্ভকে $48 বিলিয়ন দেখানো হলো, তারপর বললো এটা গ্রস রিজার্ভ নাকি কি রিজার্ভ, এখানে 3-4টা ক্যালকুলেশন নিয়ে আসা হলো। সো এইটা কোনো ভদ্র সমাজে বা ভদ্র ইকোনমিতে চলতে পারে না। সো দিস হ্যাজ টু বি রিজলভড। আমরা দেখেছি ইনফ্লেশন যখন 2023-24 সাল আসলো, ফুড ইনফ্লেশন গভর্নমেন্ট দেখালো 12%, কিন্তু আপনি যদি যে কোনো একটা খিচুড়ি ইন্ডেক্সও ড্র করেন, দেখবেন যে ইনফ্লেশন 22-23% ছিল, কিন্তু এটা কিন্তু রিপোর্টেড হয় নাই। সো এত ডেটা ম্যানিপুলেশনটা আমরা এনসিপি আর করতে দিব না। আমরা চাই সেন্ট্রাল ব্যাংক স্বাধীন থাকুক, আমরা চাই বিবিএস স্বাধীন থাকুক। তাহলেই কিন্তু কি হবে, আমাদের ডিসিশন নিতে অনেক ইজি হবে। সো যেটা আমরা বলছিলাম যে ডেটা বিভ্রান্তি আমরা দূর করতে চাই, এবং আমাদের এক্সপোর্ট, যেটা নেক্সট গভর্নমেন্টের জন্য একটা বড় পয়েন্ট হবে, যে এক্সপোর্টকে ডাইভার্সিফাই করা। এর মধ্যে এক্সপোর্ট ডাইভার্সিফাই করা মানে যে আমরা আরএমজিকে বাদ দিয়ে দিব, বিষয়টা এরকম না। বাট আরএমজিতে চাইলেও কিন্তু আমরা আরও অনেক এক্সপোর্ট নিয়ে আসতে পারি। আপনারা দেখবেন যে আরএমজিতে অ্যারাউন্ড আমরা এখন 82% এক্সপোর্ট করি, দ্যাট মিনস $36 বিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করি। কিন্তু আমরা যদি একটু হাই ভ্যালু আইটেম করতে পারি, আমরা যদি আমাদের একটু ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে আর একটু বেটার করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের আরএমজি এক্সপোর্ট বাড়ানো যাবে। এবং অ্যাট দ্য সেম টাইম আরএমজির সাথে আমরা আরও 10টি সেক্টরকে নিয়ে এসেছি, যেই 10টা সেক্টরে ফোকাস করে বাংলাদেশের এক্সপোর্ট এখান থেকে অনেক বাড়ানো যায়। আপনারা দেখবেন 2006 সালে ভিয়েতনামের এক্সপোর্ট ছিল $25 বিলিয়ন এবং বাংলাদেশের এক্সপোর্ট ছিল $12 বিলিয়ন। এখন বাংলাদেশের এক্সপোর্ট $44 বিলিয়ন আর ভিয়েতনামের এক্সপোর্ট $390 মিলিয়ন। সো এই যে প্রবলেমটা হয়েছে, যে আমরা ডাইভার্সিফাই করতে পারি নাই, আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে ওয়েলকাম করতে পারি নাই, এই প্রবলেমগুলো আমরা সলভ করতে চাই। আপনারা দেখবেন বাংলাদেশে কেউ যখন বিজনেস করতে আসে, সে অনেক প্রবলেম পড়ে। যেমন ল্যান্ডের একটা বড় ইস্যু থাকে, ল্যান্ড নেওয়ার ক্ষেত্রে, তারপর ইউটিলিটি পাওয়ার ক্ষেত্রে। একটা ইনভেস্টমেন্ট আসতে 45টা অ্যাপ্রুভাল লাগে। তো আমরা বারবার বলি আমরা ওয়ান স্টপ সলিউশন দেবো, কিন্তু ওয়ান স্টপ সলিউশন কিন্তু আসলেই হয় না। তো এই কিভাবে আমরা ওয়ান স্টপ সলিউশন দিয়ে এফডিআইকে নিয়ে আসতে পারি, যাতে আমাদের এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করা যায়, অ্যাট দ্য সেম টাইম আমাদের লোকাল পর্যায়ে যেই পরিমাণ ব্যবসার পলিটিক্যাল কস্ট ইটস ভেরি হাই। আপনি দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজি হয়। সো এই চাঁদাবাজি যদি আমরা দূর না করতে পারি, তাহলে কস্ট অফ বিজনেস কোনোদিনও কমবে না। সো এনসিপির একটা বড় পয়েন্ট থাকবে যে কিভাবে আমরা কস্ট অফ বিজনেসকে কমাতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের পোর্টকে এফিসিয়েন্ট করতে পারি, যাতে করে আমাদের কস্ট অফ বিজনেস কমানো যায়, আমাদের লিড টাইম কমানো যায়। আমরা যে 10টা সেক্টরকে আমাদের প্রায়োরিটি সেক্টর হিসেবে ধরেছিলাম, 10টা সেক্টর হলো এগ্রো প্রসেসিং, আপনারা দেখছেন এখানে,
ফুড অ্যান্ড লেদারওয়্যার, আইটি অ্যান্ড ডিজিটাল সার্ভিস, লাইট ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, লজিস্টিক, প্লাস্টিক কম্পোজিটস। প্লাস্টিকটা বায়োডিগ্রেডেবল হবে কিছুটা হচ্ছে আপনার যেটা আপনার যেটা আবার ইউজ করা যায়, রিসাইকেল করা যায়, ওইভাবে ইউজ করব। ফার্মা এবং এপিআই, জুট, স্পিনিং মিল, এমন হচ্ছে আপনার শিপ বিল্ডিং অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ডেফিনেটলি শিপ বিল্ডিং। আমরা আমাদের এফডিআই টু জিডিপি 2% মানে 0.34% থেকে 2% করতে চাই। এই জন্য আমরা টাইম কমিয়ে নিয়ে আসতে চাই এবং রেগুলেটরি যেই ইস্যুগুলো থাকে, দেখবেন বাংলাদেশের রেগুলেশন এক একটা সেক্টরে কয়দিন পর পর চেঞ্জ হয়ে যায়। আমরা রেগুলেটরি একটা স্থিতিশীলতা চাই, যাতে প্রতিদিন রেগুলেশন চেঞ্জ না হয়। আজকে বলা হবে ইকোনমিক জোনের ট্যাক্স ফ্রি, কালকে বলা হবে না এখানে ট্যাক্স আছে। এভাবে কেউ ইনভেস্টমেন্ট করবে না। আমরা ট্যাক্সেশন, আমরা হচ্ছে রেগুলেটরি যে পয়েন্ট অফ ভিউ থাকবে, এইগুলোতে আমরা ফুললি সাপোর্ট দিতে চাই। এছাড়া ব্যবসাগুলো কিন্তু ইনসেন্টিভ চায় না, ওরা যেটা চায় যে বিদ্যুতের অ্যাভেলেবিলিটি আছে কিনা, গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে কিনা, এই পয়েন্টগুলো কিন্তু ওরা অনেক বেশি চায়। তারপর কাস্টমস অ্যান্ড লজিস্টিক্সের সাপোর্টগুলো ওরা ঠিকভাবে পাচ্ছে কিনা, কার্যকর ওয়ান স্টপ সার্ভিসগুলো পাচ্ছে কিনা, এমন কর নিশ্চয়তা পাচ্ছে কিনা। আমরা এই পয়েন্টগুলোতে ব্যবসায়ীদেরকে ফুল ফ্লেজেড বেনিফিট দিতে চাই এবং আমরা বলতে চাই আমরা একদিন পর পর পলিসি চেঞ্জ করব না, এখানে পলিসি কন্টিনিউটি থাকবে। যেই গভর্নমেন্টই আসুক না কেন, এখানে পলিসি কন্টিনিউটি থাকবে, যাতে এই প্রবলেমটা আর না হয়। সো আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের খেলাপি ঋণ, আমাদের আপনি যদি 17 লাখ কোটি টাকার ডিপোজিট দেখেন, এর মধ্যে 35% এখন নাই হয়ে গেছে। আমরা অ্যাকচুয়াল ডিস্ট্রেস অ্যাসেট বলি 45% প্লাস। সো এইরকম একটা সিচুয়েশনে আমাদেরকে অনেক বোল্ড ডিসিশন নিতে হবে। এক্ষেত্রে আমরা চাই বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ স্বাধীনতা থাকুক এবং বাংলাদেশে যাতে আর কোনো পলিটিক্যাল লোন না হয়, এইটার জন্য খুব ইম্পর্টেন্ট দেওয়া উচিত। আমরা দেখেছি যে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট কোনো বড় গ্রুপ কিন্তু এটা মেনটেন করে নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীন থাকতো, সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট কিন্তু কোনোদিনও কি কেউ ক্রস করতে পারতো না। তাহলে আর অ্যাসালম ক্রিয়েট হইতো না, তাহলে আর বসুন্ধরা ক্রিয়েট হইতো না, তাহলে আর সালমান এফ রহমান ক্রিয়েট হইতো না। এদেশে সকল মানুষ লোন পাইতো। এখন 15টা ফ্যামিলি 55 থেকে 60% লোন নিয়ে চলে। তো এইভাবে একটা ইকোনমি চলতে পারে না। একটু প্লিজ। সো আমরা চাই যে বাংলাদেশ ব্যাংক এখন যে অ্যাকশনগুলো নিচ্ছে, যে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, এটা কন্টিনিউ করবে। কিছু ব্যাংকে মার্চ করতে হবে আমাদের, আরও কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অলরেডি বন্ধর জন্য প্ল্যান নিয়েছে, এটা কন্টিনিউ করা উচিত। এর বাইরে হচ্ছে যেই অ্যাসেটগুলো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থ্রুতে কিনে নেওয়া যায়, আমরা চাই মানুষের প্রোটেকশন বাড়ানোর জন্য ডিপোজিটের ইন্স্যুরেন্স 2 লাখ থেকে 5 লাখ করা হোক, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বা ব্যাসেল 3-কে ভালো করে মেনটেন করা হোক। এছাড়া হচ্ছে আমাদের দেউলিয়া আইনকে মডিফাই করা হোক এবং যারা দেউলিয়া হবে, যারা ঋণ খেলাপি হবে, তাদের সকল ধরনের নাগরিক যেই সুবিধা আছে সেগুলো ক্যান্সেল করা হোক। তাদের যাতে আর কোনো দিন পলিটিক্সে না আসতে পারে, সেই ব্যবস্থাটাও করা হোক উইলফুল ডিফল্টারদের জন্য। পরের পেজ প্লিজ। এছাড়া আমরা দেখি যে সারা ওয়ার্ল্ডে দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং হয় ক্যাপিটাল মার্কেট থেকে, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং হয় ব্যাংক থেকে। এই যে ডিউরেশন মিসম্যাচ, এটার কারণে ইকোনমিতে একটা বড় প্রবলেম হচ্ছে। আমরা এটা সলভ করতে চাই। আমরা ক্যাপিটাল মার্কেট টু জিডিপি 50% নিয়ে আসতে চাই। আমার টাইম কনস্ট্যান্ট আছে, এখানে লেখা আছে আমরা কিভাবে করবো এবং ডিটেল ডকুমেন্টও দেওয়া আছে। আমরা বন্ড মার্কেটকে প্রায়োরিটি দিতে চাই। আমাদের এখানে কমোডিটি মার্কেট ডেভেলপ হয় নাই। আপনারা দেখবেন যে আমাদের এখানে কারেন্সি মার্কেট ডেভেলপ হয় না, ওইগুলো আমরা ডেভেলপ করব। এছাড়া ইন্স্যুরেন্স পেনিট্রেশন 0.41% থেকে আমরা 5% নিয়ে যেতে চাই। ব্যাংক ইন্স্যুরেন্সের যে কার্যক্রমটা নিয়েছে, এটাকে আরও ত্বরান্বিত করতে চাই। তারুণ্য এবং যুব কর্মসংস্থান, আমরা ওভারঅল শুধুমাত্র দেশে সামনের 5 বছরে 1 কোটি কর্মসংস্থান ক্রিয়েট করতে চাই। এছাড়া আমরা বিদেশে আমাদের দেশের যেই 14 থেকে 15 লাখ মানুষ প্রত্যেক বছর বাইরে যাচ্ছে, তাদেরও আমরা একটু বেটার অবস্থাতে দিতে চাই, তাদেরকে ট্রেন আপ করে দিতে চাই, তাদেরকে এডুকেশন দিতে চাই এবং লিঙ্গুইস্টিক প্রবলেমগুলো সলভ করে দিতে চাই। আপনারা জানেন যে এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে জবের ধরন অনেক বদলে যাচ্ছে। এইটাকে মাথায় রেখেই আমরা কর্মসংস্থানের প্ল্যানটা নিয়েছি। আপনারা দেখবেন আমরা বলছি যে কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প কারখানায় আমরা 25 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এসএমই খাতে 30 লাখ,
কর্মসংস্থান সৃষ্টি করতে চাই এবং 10,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করতে চাই উদ্যোক্তাদের জন্য, এসএমই উদ্যোক্তাদের জন্য। এছাড়া আমরা ডিজিটাল অর্থনীতি থেকে আরও 15 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। নির্মাণ এবং অবকাঠামো খাতে 15 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এছাড়া জীবনযাত্রার ব্যয় এবং সামাজিক নিরাপত্তার জন্য আমরা যে টিসিবির এক্সিস্টিং স্মার্ট কার্ডগুলো আছে এগুলোকে এনআইডি লিঙ্ক করে দিতে চাই, যাতে করে অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি যেই বেনিফিটটা পাওয়ার কথা এটা পায়। এর সাথে তাদের যারা গরিব, যাদেরকে আমাদের ট্র্যাকিংয়ের মধ্যে আমরা দেখব যে যাদের ইনকাম অনেক কম, তাদেরকে সাশ্রয়ী মূল্যে আমরা নিত্যপণ্য দিতে চাই। সর্বজনীন পেনশন স্কিম যেটা আছে এইটাকে ইউনিভার্সাল সবার জন্য ম্যান্ডেটরি করা এবং বিভিন্ন ক্লাসকে যাতে গরিব মানুষ এটা নিতে পারে এইটার জন্য আমরা ওদেরকে ভর্তুকি দিতে চাই। এর বাইরে আপনারা দেখবেন যে সর্বজনীন পেনশন স্কিম শুধু ট্রেডিশনাল ওয়েতে টাকা নিচ্ছে, এখানে ইসলামিকভাবে টাকা নেওয়া যায় না, আমরা এটাও দিতে চাই যাতে সব শ্রেণী পেশার মানুষ এখানে আসে। এছাড়া কৃষকদের জন্য আমরা যেটা করতে চাই ওদেরকে আপনারা দেখবেন বাংলাদেশ থেকে প্রচুর সার ভারতে বা অন্য দেশে চলে যাচ্ছে, বিকজ আমাদের সারে এত ভর্তুকি দেওয়া হয়, তো অ্যাকচুয়াল ফার্মাররা কিন্তু এই বেনিফিটটা পায় না। আমরা চাই ফার্মাররা বেনিফিট পাক, এই জন্য ফার্মারদেরকে এনআইডি লিঙ্ক করে ক্যাশব্যাক দেওয়া যায় কিনা এইটার জন্য আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফসলের জন্য 8 জোরে একটা হাততালি হওয়া প্রয়োজন, কারণ